হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আপনি যদি সিটেট পরীক্ষায় ভালো স্কোর করতে চান তখন আপনাকে প্র্যাকটিস করতে হবে সিটেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এই জন্য আজকের ভিডিওতে আমি জানুয়ারি 2024 যে সিটেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এই সিটেট পরীক্ষার পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ এর আনসার আলোচনা করব। দেখুন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। আজ আমরা যে কোয়েশ্চেন পেপার আলোচনা করব, কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনগুলি সলভ করব। এই কোয়েশ্চেন পেপারের সিরিজ হলো আই সিরিজ। দেখুন, আপনার কাছে যে কোনো সিরিজ থাকুক না কেন, কোয়েশ্চেন নাম্বারের শুধু হেরফের থাকে, কোয়েশ্চেন নাম্বার চেঞ্জ থাকে, বাকি সব কোয়েশ্চেন একই থাকে, আপনি এটা খেয়াল করবেন। তো আজকে আমরা করব শুধুমাত্র প্যাডাগজি রিলেটেড এমসিকিউ। দেখুন, আপনারা জানেন যে কন্টেন্ট থেকে, যেমন কন্টেন্ট বলতে প্রোজ পোয়েট্রি সেকশন থেকে কম্প্রিহেনশন টেস্টের যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, এই কোয়েশ্চেন থেকে আপনাদের থাকে টোটাল 15 মার্কস অ্যান্ড 15 কোয়েশ্চেন্স, এবং প্যাডাগজি থেকে থাকে আরও 15 কোয়েশ্চেন্স ফর 15 মার্কস। এভাবে 30 কোয়েশ্চেন্সের পরীক্ষা হয়, 30 মার্কসের আপনাদের একটি পেপার হয়, আপনারা জানেন। তো এই জন্য আজ আমরা করব শুধু প্যাডাগজি এর এমসিকিউ। বাকি যদি এমসিকিউ অর্থাৎ প্রোজ পোয়েট্রি সেকশন থেকে আপনি যদি চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। মনে রাখবেন, ল্যাঙ্গুয়েজ 2 থাকে আপনাদের পার্ট 5-এ। কোয়েশ্চেন পেপারে আপনি পার্ট 5-এ ল্যাঙ্গুয়েজ 2 পাবেন। আপনি যদি ইংলিশ নিয়ে থাকেন তাহলে এই সেকশনের আনসার করবেন। আপনি বাংলা অথবা অন্য কোনো ভাষা নিলে আপনি সেই ভাষায় আনসার করবেন, কোয়েশ্চেন পেপারে পেয়ে যাবেন। ঠিক আছে, বাংলা, অসমীয়া ইত্যাদি আলাদা বুকলেটে দেওয়া হয়, আপনারা মনে রাখবেন। তো চলুন আমরা কোয়েশ্চেনগুলি দেখব। এখানে দেখুন, প্রথমে রয়েছে প্যাসেজ মানে কম্প্রিহেনশন টেস্টের কোয়েশ্চেন। এগুলি আমরা করব না, আমরা করব শুধু প্যাডাগজি এর কোয়েশ্চেন্স। তো প্যাডাগজি এর কোয়েশ্চেন শুরু হবে কোয়েশ্চেন নাম্বার 136 থেকে। দেখুন, অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড প্রসেসেস অ্যাট দ্য ফাউন্ডেশন স্টেজ শুড বি ডিজাইনড ইন এ ওয়ে দ্যাট। এখানে অ্যাসেসমেন্ট টুলসের কথা বলছে। দেখুন, অ্যাসেসমেন্ট টুলস মানে কী করা হয়, যে সমস্ত টুল প্রয়োগ করে ছাত্রদের নলেজ, ছাত্রদের স্কিলস, তারপর লার্নার্সের অ্যাটিটিউডস, তারপর ভ্যালু অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস কাউন্ট করা হয়, সেলফ অ্যাওয়ারনেসকে যাচাই করা হয়। এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট টুলস আর প্রসেস। ঠিক আছে, তো এই অ্যাসেসমেন্ট টুলস আর প্রসেস এমনভাবে ডিজাইন করা দরকার যেগুলি করার পরে কি হবে শিশুদের, সেটা আপনাকে বলতে হবে। দেখুন, অপশন 1, এক্সপ্লিসিট টেস্টস অ্যান্ড এক্সামিনেশনস বিকাম অ্যাপ্রোপ্রিয়েট ফর লার্নার্স। এগুলি করার পর কি হবে, শিশুদের জন্য এক্সপ্লিসিট টেস্ট, বিশেষ করে আলাদা পরীক্ষা তৈরি করা যাবে, আলাদা পরীক্ষা নেওয়া যাবে। তারপর পরীক্ষা নেওয়া হবে, মূল্যায়ন নেওয়া হবে। এই মূল্যায়নগুলি কী করবে, ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত হয়ে যাবে। দেখুন, মূল্যায়ন বলতে এখানে ইভ্যালুয়েশন লেখা নেই, এখানে টেস্ট, পরীক্ষার কথা বলা হয়েছে। তো পরীক্ষা এবং এক্সামিনেশনের বুস্ট করার জন্য এগুলি করা হয় না, এটাকে আপনি কাট করে দিন। ঠিক আছে, অ্যাসেসমেন্ট টুলস শুধু পরীক্ষা নিয়ে শিশুদের যাচাই করে না। অ্যাসেসমেন্ট টুলস বা অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের কী করতে হয়, শিশুদের ওভারঅল ডেভেলপমেন্ট চেক করতে হয়। শুধুমাত্র লিখে শিশুরা কত নম্বর পেল সেটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় না, তাই এই অপশন কারেক্ট হবে না। অপশন 2 কী বলছে দেখুন, দে বিকাম এ ন্যাচারাল এক্সটেনশন। এগুলি তাদের জন্য ন্যাচারাল এক্সটেনশন হয়ে যায়, মানে প্রাকৃতিকভাবে তাহাদের জন্য খুব উপযুক্ত হয়ে যায় অফ দ্য চাইল্ডস লার্নিং এক্সপিরিয়েন্স, এবং এগুলি একটি শিশুর বিকাশে, শিশুর যে শিখন অভিজ্ঞতা সেটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ ভূমিকা পালন করে। এই অপশন হয়ে যাবে কারেক্ট আনসার। কেননা দেখুন, এভাবে অ্যাসেসমেন্ট টুলস আর প্রসেসের মাধ্যমে যদি ফাউন্ডেশন স্টেজে মানে প্রাইমারি স্টেজে অ্যাসেসমেন্ট করা হয়, শিশুদের মূল্যায়ন করা হয়, তখন এটার মধ্যে কি হয়ে যাবে, শিশুদের মূল্যায়ন কতটুকু হলো, শিশুরা কতটুকু শিখতে পারলো, শিশুদের স্কিল কতটা বিকাশ হলো, সেটা যাচাই করা সম্ভবপর হবে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর অপশন 2 হবে, বাকি অপশনগুলি আমরা চেক করব না। পরবর্তী কোয়েশ্চেন দেখুন, 137, চিলড্রেন্স কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। শিশুর বৌদ্ধিক বা মানসিক বিকাশ এবং ভাষা, এটা কি আপনাকে বলতে হবে। অপশনে আছে দেখুন, ইজ রিলেটেড টু দ্য প্রিন্সিপাল অফ লিঙ্কিং স্টিমুলাস রেসপন্স অ্যান্ড এ প্রসেস অফ ইমিটেশন। দেখুন, শিশুর বৌদ্ধিক বা মানসিক বিকাশ এবং ভাষার বিকাশ কি, তো ভাষার বিকাশ কি শুধুমাত্র স্টিমুলাস রেসপন্স, উদ্দীপনা উদ্দীপককে একত্রিত করার, এবং ইমিটেশন মানে যা দেখে দেখে শিশুরা করে থাকে, ইমিটেট করে মানে কপি করা, নকল করা, এটা কি
এটাকে কি আপনি বৌদ্ধিক বিকাশ বলবেন, যে শিশু বড়দের যা দেখছে সেটা শিশু করছে, তারপর শিশু যে স্টিমুলাস রেসপন্স পাচ্ছে, যে সমস্ত কাজ করে শিশু বড়দের কাছ থেকে শাবাশি পাচ্ছে সেগুলিও করছে, এ ধরনের কাজ কি শুধুমাত্র শিশুর বৌদ্ধিক আর মানসিক বিকাশ এবং ভাষার বিকাশ? এটা অবশ্যই না, আপনি কাট করে দেবেন। তারপর দেখুন, ইজ দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল ইজ বর্ন উইথ এ টুল টু মাস্টার দ্য ল্যাঙ্গুয়েজ। ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি কী নিয়ে জন্মগ্রহণ করেছে? এমন একটি টুল নিয়ে, মেশিন নিয়ে জন্মগ্রহণ করেছে যে মেশিন দ্বারা শিশু এক ভাষাকে মাস্টার করবে, এক ভাষাকে ভালো করে শিখবে। এটা তো চমস্কি বলেছিলেন, নম চমস্কি, যে এলএডি মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা বলেছেন। তো এটা কিন্তু এখানে হবে না, এখানে কগনিটিভ ডেভেলপমেন্টের অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। তারপর দেখুন, ডেভেলপমেন্ট বেয়ার নো রিলেশনশিপ। এখানে বলছে যে বৌদ্ধিক বিকাশ আর ভাষার বিকাশের কোনো সম্পর্ক নেই। এটা অবশ্যই ভুল। বৌদ্ধিক বিকাশ ভাষার বিকাশের অবশ্যই সম্পর্ক, রিলেশনশিপ আছে। তারপর অপশন 4কে বলছে ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য কালচার অ্যান্ড দ্য কমিউনিটি ইন হুইচ চিলড্রেন লিভ। এখানে বলছে যে শিশুর বৌদ্ধিক বা মানসিক বিকাশ এবং ভাষার বিকাশ ও যে সংস্কৃতির মধ্যে বসবাস করছে এবং যে কমিউনিটি, যে সম্প্রদায়ের লোকের সাথে ও বসবাস করছে সেটার উপর ন্যস্ত থাকে। এই তো আমরা শুদ্ধ উত্তর পেয়ে গেলাম। কেননা যে পরিবেশে, যে সমাজে শিশু বাস করবে, সেই সমাজ থেকে, সে সমাজে যদি উর্দু ভাষায় কথা বলা হয় তখন শিশু উর্দু ভাষায় কথা বলা শিখে নেবে। সে সমাজে যদি মার ভাষায় কথা বলা হয় তখন শিশু মার ভাষায় কথা বলা শিখবে। তো এজন্য শিশু কোথা থেকে ভাষা শিখে এবং শিশুর বৌদ্ধিক বিকাশ হয় তার সংস্কৃতি থেকে, কালচার থেকে, আর তার যে কমিউনিটিতে ও বিলং করে থাকে সেখান থেকে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 4। আপনি আশা করি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 138 দেখুন, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ। দ্বিতীয় ভাষা শেখানোর ক্ষেত্রে একটা সবচেয়ে বা সর্বশ্রেষ্ঠ উপায় কি? দেখুন অপশনগুলি কি বলছে। বিং ইন এ ক্লাসরুম হোয়ার ইউ ক্যান ফোকাস অন দ্য গ্রামার অ্যান্ড রিসিভ হেল্প ফ্রম এ টিচার। এমন একটি ক্লাসরুমের কথা এখানে অপশন 1 বলছে, যে ক্লাসরুমের মধ্যে একজন শিশু কোথায় মনোনিবেশ করতে পারবে? ব্যাকরণে মনোনিবেশ করতে পারবে। এবং শিশু কার কাছ থেকে হেল্প পাবে? শিক্ষকের কাছ থেকে হেল্প পাবে। এভাবে করার ফলস্বরূপে কি শিশু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ L2 শিখে নেবে? অবশ্যই না। তারপর অপশন 2কে বলছে দেখুন, বাই কনস্ট্যান্ট কন্ট্যাক্ট উইথ নেটিভ স্পিকার্স ইন দেয়ার ওন সোসাইটি। শিশু যদি, যে টার্গেট ল্যাঙ্গুয়েজ শিশুর, সেই টার্গেট ল্যাঙ্গুয়েজে যারা কথা বলে তাদের সাথে যদি শিশু কনস্ট্যান্ট কন্ট্যাক্ট মানে শিশু যদি লাগাতার কন্ট্যাক্টে থাকে, ওদের সাথে কথোপকথন করে তাদের সমাজে গিয়ে, তখন এটা বেস্ট হবে শিশুদের ল্যাঙ্গুয়েজ 2 শেখার জন্য। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 2। কেননা আপনি দেখেছেন, আপনি যে মাতৃভাষা শিখেছেন এটা আপনি নিজের সমাজে থেকে শিখেছেন। আপনার সমাজে যদি ইংরেজি ভাষায় কথা বলা হয় তখন আপনি ইংরেজি ভাষা শিখেছেন। আপনার সমাজে যদি ভোজপুরি ভাষায় কথা বলা হয় তখন আপনি ভোজপুরি ভাষা এমনিতেই শিখে নিয়েছেন। তো এই প্রিন্সিপাল এখানে কাজ করবে এবং বেস্ট ওয়ে যেহেতু বলা হয়েছে সেহেতু এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 2। নেক্সট অপশন আমরা আর চেক করব না। এবার কোয়েশ্চেন নাম্বার 139 দেখুন, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ অ্যান ইন্টেন্সিভ প্রসেস দ্যাট বিগিনস অ্যাট বার্থ অ্যান্ড কন্টিনিউজ থ্রু আউট লাইফ। এখানে বলা হচ্ছে একটি স্টেটমেন্টে যে ভাষা শিখন একটি ইন্টেন্সিভ প্রসেস মানে তীব্র প্রক্রিয়া, যা শুরু হয় জন্ম থেকে এবং চলতে থাকে সমগ্র জীবন পর্যন্ত, অর্থাৎ আজীবন চলতে থাকে। দেখুন আপনি একটি কথা বলুন তো, যে আপনি জন্ম থেকে ঠিক আছে ভাষা শেখা শুরু করে দিয়েছেন, আপনি নিজের চারপাশেই যে সমস্ত আপনার কেয়ারগিভার্স, কেয়ারটেকার্স, পিতামাতা সকল যে ধরনের কথা বলেছে, ঠিক আছে, এগুলি আপনি দেখেছেন, আমরা দেখেছি সবাই। তো এটা দেখে দেখে আমরা অবশ্যই ভাষা শিখেছি, কিন্তু একটা সুনির্দিষ্ট বয়স হওয়ার পর আপনি কি ভাষা শিখেছেন শুধু, আর কোনো বিষয় শিখেননি? এটা অবশ্যই না। আমরা কেবল ভাষা শিখিনি, আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেছি, আমরা বিভিন্ন বিষয় শিখেছি। এবং মনে রাখবেন, যখন একজন ব্যক্তির বয়স বেশি হয়ে যায় তখন কিন্তু ওই ব্যক্তির পক্ষে নতুন কোনো ভাষা শেখা কঠিন হয়ে যায়, ইভেন ইম্পসিবল হয়ে যায়। উনি হাজার চেষ্টা করলেও নেটিভ স্পিকারের মতো আর কথা বলতে পারেন না একটা সুনির্দিষ্ট সময় হয়ে গেলে, বয়স হয়ে গেলে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর এটা হবে না। দেখুন এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট পুরোপুরি আমরা এগ্রি করতে পারলাম না। এবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দি অ্যাবভ স্টেটমেন্ট। এবং এই যে উপরের উক্তি, এই উক্তিকে কি আপনি এগ্রি করছেন, আপনি কি
মানছেন যে এরকম হয়? তো দেখুন এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 2, আই ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। আমি তো বলে দিলাম যে এই স্টেটমেন্ট শুদ্ধ নয়, তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কী করে হলো? অপশন 2। আশা করি আপনি বুঝলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 140 আমরা দেখব। অ্যালং উইথ প্রিন্ট বুকস অ্যান্ড অডিও বুকস, এখানে দু ধরনের বইয়ের কথা বলা হচ্ছে, মাথায় রাখবেন। প্রিন্ট বুকস মানে প্রিন্টেড বই, আর অডিও বুকস মানে যেগুলি আমরা শুনতে পাই, যেমন মনে করুন আজকাল কুকু এফএম, তারপর পকেট এফএম, এগুলিতে যে বিভিন্ন ধরনের বইয়ের সাবস্টেন্স সামারি দেওয়া থাকে, ইভেন বই লাইন বাই লাইন পাঠ করে অডিও আকারে দেওয়া থাকে, তো এগুলিকে অডিও বুকস বলা হয়, আপনারা খেয়াল করবেন। তো এখানে দু ধরনের বই আপনি পেয়ে গেলেন। এই দু ধরনের বইকে কি করা হবে? দ্য বুকস দ্যাট এঙ্গেজ দ্য ট্যাকটাইল এবিলিটিস, এখানে ট্যাকটাইল এবিলিটিস মানে স্পর্শ করে বোঝা যায় এমন ক্ষমতা, ঠিক? তো এই দু ধরনের বই শিশুদের স্পর্শ করে শেখার ক্ষমতাকে বুস্ট আপ করবে। ইয়ং চিলড্রেন শুড বি এ পার্ট অফ দ্য ক্লাসরুম বিকজ, আর শিশুদেরকে যেহেতু এই বই, দু ধরনের বই অডিও বুক অ্যান্ড প্রিন্ট বুক, এই দু ধরনের বই কী করে শিশুদের মধ্যে বিকাশ করে ট্যাকটাইল এবিলিটিস, ছুঁয়ে বোঝার ক্ষমতা। তো এটাকে কী জন্য আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করাবো, শ্রেণীকক্ষে রাখবো? দেখুন অপশনগুলি কি বলছে। ইট ব্রিংস ভ্যারাইটি টু দ্য ক্লাস অ্যান্ড চিলড্রেন লাভ ভ্যারাইটি, এটা বলছে যে এই দু ধরনের বই যদি আমরা শ্রেণীকক্ষে সামিল করি, তখন এই দু ধরনের বই ক্লাসের মধ্যে এক ভ্যারাইটি, এক নবীনত্ব বা অভিনত্ব এনে দেবে, এবং শিশুরা ভ্যারাইটি পছন্দ করে, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল পছন্দ করে না, এটাকে আমরা শুদ্ধ দেব না। দেখুন শিশুরা যে শুধুমাত্র ভ্যারাইটি পছন্দ করে, সকল শিশু ভ্যারাইটি পছন্দ করে না, এটা মনে রাখবেন, এটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের মধ্যে আসবে। তো এটাকে শুদ্ধ উত্তর আমরা দিতে পারবো না। অপশন 2, ইট গিভস অটোনমি টু টিচার্স টু ইউজ ডিফারেন্ট বুকস ফর অ্যাসেসমেন্ট, এটাকে শিক্ষককে ক্ষমতা দিয়ে দেয় যে শিক্ষক এখানে বিভিন্ন ধরনের বই ব্যবহার করবেন অ্যাসেসমেন্ট, মূল্যায়ন করার জন্য। এটা অবশ্যই না, এটা একজন শিক্ষককে ক্ষমতা দেয় না। তারপর অপশন 3 কি বলছে দেখুন। ইট মেক্স বুকস মোর অ্যাক্সেসিবল ইন ডাইভার্স লার্নার্স, দেখুন শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থী থাকে, সে সমস্ত শিক্ষার্থীর প্রত্যেকের যে শিখন প্রক্রিয়া, প্রত্যেকের যে শিখন ক্ষমতা, সেটা ভিন্ন ভিন্ন হয়, সেটা ইউনিক থাকে, ঠিক আছে? তো এই জন্য এদেরকে ডাইভার্স লার্নার বলা হয়। যে কোনো ক্লাসে যে সকল শিশু একই হারে একই গতিতে শিখে নেবে, এটা কোয়াইট ইম্পসিবল। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 3, কেননা যে এ ধরনের বই আমরা রাখবো প্রিন্ট ম্যাটেরিয়াল, প্রিন্ট বুক অথবা অডিও বুক, কেননা এ দুই ধরনের বই প্রয়োগ করার ফলস্বরূপে সকল শিক্ষার্থীরা ভালো করে শিখতে পারবে, সকল শিক্ষার্থীরা অ্যাক্সেসিবল ওয়েতে শিখন প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারবে। কারণ আপনারা জানেন অনেক শিক্ষার্থী এমন আছে যে সমস্ত শিক্ষার্থীরা শ্রবণের মাধ্যমে বেশি দ্রুত গতিতে শিখে, এবং এমন অনেক শিক্ষার্থী রয়েছে যাদেরকে ভিজুয়াল লার্নার্স বলা হয়। তাদেরকে যদি কোনো কিছু আমরা দেখাতে পারি, তখন তারা খুব অনায়াসে তীব্র গতিতে সেটাকে শিখে নেয়। তো মনে রাখবেন এটা। এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী করে? অপশন 3 হলো। এবার কোয়েশ্চেন নাম্বার 141 দেখুন। A teacher asked the students of class 5 to read the story quickly, এখানে মনে রাখবেন একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর ছাত্রদেরকে একটি গল্প দ্রুত গতিতে পড়ার জন্য বললেন, and then put the 4 pictures in order, এবং তখন উনি কী করলেন? 4টি ছবি, মনে করো কোনো এক লেসনে উনি শিক্ষক দিলেন, এবং 4টি ছবিকে কী করলেন? উনি যথোপযুক্তভাবে সাজিয়ে রাখলেন ইন অর্ডারে, ঠিক আছে? এখানে 4টি ছবি আছে, মনে রাখবেন, ঠিক? তারপর দেখুন, দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি ইজ টু, এটা করার উদ্দেশ্য কি আপনাকে বলতে হবে। দেখুন অপশনগুলি কি বলছে। অ্যারেঞ্জ দ্য পিকচার কার্ডস, এখানে কি এভাবে করার ফলস্বরূপে এই যে অ্যাক্টিভিটি, এটা করার ফলস্বরূপে কি পিকচার কার্ড অ্যারেঞ্জ করা হচ্ছে? এটা অবশ্যই না, কাট করে দিন। তারপর অপশন 2 কে বলছে গিভ দ্যাম প্র্যাকটিস টু রিডিং ফর দ্য জিস্ট, ইহা অবশ্যই শুদ্ধ হবে, কেননা এভাবে দ্রুত গতিতে পড়াকে কি বলা হয়? আপনি মনে রাখবেন এ ধরনের পড়াকে স্কিমিং বলা হয়। স্কিমিং খুব দ্রুত গতিতে চলে, ঠিক আছে? খুব দ্রুত গতিতে, মনে করুন আজ যে আইপিএল খেলা হলো, এই আইপিএল খেলা মনে করুন আজ আপনি দেখতে পারলেন না, কিন্তু আপনি জানেন যে আজ আইপিএল খেলা হয়েছে, তখন পরের দিন আপনি পেপারে গিয়ে কি করবেন? শুধুমাত্র আইপিএল খেলার খবর দেখবেন, আইপিএল খেলা কোন পেজে রয়েছে, কোন পেজে যে কেকেআরের যে বিজয় সেটা কোন পেজে লেখা হয়েছে, এটা আপনি খোঁজ করবেন। এটাকে বলা হয় কি? স্কিমিং। আপনি অবশ্যই মনে রাখবেন। আর আরও একটি প্রসেস রয়েছে, রিডিং স্টাইল রয়েছে বা টেকনিক রয়েছে, এটাকে বলা হয় স্ক্যানিং। স্ক্যানিং মানে মনে করুন মুক্তা
খোঁজার জন্য যে ডুবুরি ডুব দেয় এটাকে স্ক্যানিং বলা হয়। আর স্কিমিং হলো শ্বাসনালী লাগিয়ে যে ডুব দেয়, ঠিক আছে, মানে স্নরকেলিং দিয়ে যে ডুব দেয় এটাকে বলা হয়। তো মনে রাখবেন এই স্কিমিং স্ক্যানিং দুই প্রসেসই কিন্তু দ্রুতগতিতে করা হয়, কিন্তু এখানে স্কিমিং কি করা হয় শুধুমাত্র জিস্ট পাওয়ার জন্য, সামারি পাওয়ার জন্য, একটি নির্দিষ্ট লক্ষ্যে শুধুমাত্র যে বিষয়ে জানতে চাইছেন ওই বিষয়ে, যেমন আপনি আইপিএল বিষয়ে জানতে চাইছেন, তখন আপনি শুধুমাত্র আইপিএল কোথায় আছে আপনি খুঁজবেন, আপনি অন্য বিষয়ে চোখ লাগাবেন না। তো এটাকে বলা হয় স্কিমিং, মনে রাখবেন। এই জন্য এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 2। এবার কোয়েশ্চেন নাম্বার 142, দিস রিডিং হ্যাজ সার্টেন লার্নিং এইমস অ্যান্ড টাস্কস। এই পঠন বিভিন্ন উদ্দেশ্য এবং কাজ নিয়ে গঠিত। লার্নার্স আর সাপোজ টু রিড দ্য টেক্সট ইন ডিটেইল। এখানে শিক্ষার্থীরা কি করবে, যে সমস্ত বিষয় পড়বে সেটা ডিটেইলে পড়বে, একদম বিস্তারিতভাবে ব্যাপকভাবে পড়বে। উইথ কনসেন্ট্রেশন অ্যান্ড ডিউ কেয়ার, একদম মনোযোগ দিয়ে এখানে শিশুরা পঠন করবে, পড়বে এবং খুব সাবধানতা অবলম্বন করে পড়বে। এটাকে কি বলা হয়? দেখুন অপশনগুলি হলো এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, গাইডেড রিডিং, প্লেজার রিডিং। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার কী হবে আপনাকে বলতে হবে। তো দেখুন এক্সটেন্সিভ রিডিং মানে কি প্রথমে আপনাকে জানতে হবে। আপনি যখন জানতে পারবেন তখনই আপনি কারেক্ট আনসার দিতে পারবেন। তো মনে রাখবেন এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ এই দুই শব্দের মিনিং আপনি যদি জানবেন তখন আপনি সেই আনসার অবশ্যই করতে পারবেন। এক্সটেন্সিভ কথার অর্থ হলো ব্যাপক। তো এক্সটেন্সিভ রিডিং আমরা যখন বলবো তখন সেটা হয়ে যাবে ব্যাপক পাঠ বা পঠন। এই এক্সটেন্সিভ রিডিং কী জন্য করা হয়? আনন্দ উপভোগ করার জন্য করা হয়। যেমন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক বৃদ্ধ বা অনেক মানুষ এমন আছেন যাহারা সবসময় নভেল, ড্রামা ইত্যাদি পড়ে থাকেন আনন্দ উপভোগ করার জন্য, এবং ওনারা করে থাকেন সেই হ্যাবিট যাহাতে ওনাদের মধ্যে রিডিং স্কিল বিকশিত হয়ে যায়। আর ইন্টেন্সিভ রিডিং বা তীব্র পঠন এক নির্দিষ্ট শিখন উদ্দেশ্য নিয়ে করা হয়, আর এটার মধ্যে থাকে কিছু সুনির্দিষ্ট কাজ। তো এই প্রশ্নের শুদ্ধ জবাব কি হবে বলুন তো? দেখুন এই প্রশ্নের শুদ্ধ জবাব হয়ে যাবে ইন্টেন্সিভ রিডিং। এখন যে আমি ইন্টেন্সিভ রিডিংয়ের ডেফিনিশন দিলাম এ থেকে আপনি বুঝতে পারলেন এখানেও শিক্ষার্থীরা কি করছে, এখানে এমন কিছু পাঠ করছে যে পাঠের নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। ওরা যে পাঠ করছে, যে পড়ছে, খুব মনোযোগ দিয়ে পড়ছে, ঠিক, এবং সম্পূর্ণভাবে ব্যাপকভাবে পড়ছে। তো এটাকে বলা হয় কি ইন্টেন্সিভ রিডিং। আর তারপর গাইডেড রিডিং মানে যেখানে শিক্ষক পড়িয়ে থাকেন, শিক্ষক পঠনে সাহায্য করেন, এটাকে গাইডেড রিডিং বলা হয়। কি পড়বে, কিভাবে পড়বে, এটা যখন টিচার গাইড করেন তখন এটাকে বলা হয়। আর প্লেজার রিডিং আপনি বুঝতেই পারছেন আনন্দের জন্য যা আমরা পাঠ করি। তাই এই প্রশ্নের আনসার কি করে 2 হলো আশা করি আপনি বুঝলেন। কোয়েশ্চেন নাম্বার 143 দেখুন, দ্য স্টুডেন্টস লার্ন প্যাটার্নস অফ ল্যাঙ্গুয়েজ বাই রিপিটিং মডেল সেন্টেন্সেস দ্যাট দ্য টিচার প্রোভাইডস। এখানে মডেল সেন্টেন্সেস প্রোভাইড করছেন কে? টিচার। আর এই মডেল সেন্টেন্সেস দেখে মডেল সেন্টেন্সেসের রিপিট করে শিক্ষার্থীরা শিখছে। কি শিখছে? ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন শিখছে, ভাষার প্যাটার্ন শিখছে। দে মেমোরাইজ সেট ফ্রেজেস। এখানে যে সমস্ত ফ্রেজ তাদেরকে শেখার জন্য বলা হচ্ছে, ক্র্যামিং করার জন্য, মুখস্থ করার জন্য বলা হচ্ছে, তাহারা সে সমস্ত ফ্রেজকে ক্র্যামিং করছে, মুখস্থ করছে। অ্যান্ড রিসিভ পজিটিভ রিইনফোর্সমেন্ট। আর ওরা যখন মুখস্থ করে ফেলছে তখন শিক্ষক মহাশয় তাদেরকে তারিফ করছেন, বাহবা দিচ্ছেন ফ্রম দেয়ার টিচার ওয়েন দে পারফর্ম দ্য ড্রিলস কারেক্টলি। দ্য টিচার ইজ ইউজিং দ্য। এখানে শিক্ষক মহাশয় কোন পদ্ধতি ব্যবহার করছেন, কোন পদ্ধতি প্রয়োগ করছেন আপনাকে বলতে হবে। অপশনগুলি দেখুন, অডিও লিঙ্গুয়াল মেথড। এখানে অডিও লিঙ্গুয়াল মেথড হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা অডিও লিঙ্গুয়াল মেথড একটি ড্রিল মেথড, যে মেথডকে আবার আর্মি মেথড বলা হয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেভেলপ হয়েছিল, আপনি মনে রাখবেন। তো এই প্রসেসের মাধ্যমে শিক্ষক যে মডেল সেন্টেন্স দেবেন সেই মডেল সেন্টেন্সের রিপিট করবে শিক্ষার্থীরা, অনেকটা ড্রিলিংয়ের মতো যেভাবে এনসিসিতে করা হয়, পুলিশ আর্মিদের করানো হয়, ঠিক একইভাবে শিক্ষক করবেন আর শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে করবে, কয়েকবার রিপিট করবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা ভালো করে সেটা করতে পারছে না। তো এই মেথডের নাম কি? অডিও লিঙ্গুয়াল মেথড। দেখুন আপকামিং ভিডিওতে আমি অডিও লিঙ্গুয়াল মেথড আলোচনা করব। আপনি ভিডিও পাওয়ার জন্য সার্থক এডুকেয়ার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস, আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ইংলিশ প্যাডাগজি এর পুরো কোর্স কমপ্লিট করানো হবে বিফোর এক্সাম, তাই আপনি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 144 দেখুন, লার্নার্স আর মেমোরাইজিং গ্রামার রুলস। এখানে শিক্ষার্থীরা কী করছে? গ্রামার রুলস, ব্যাকরণের রুলকে, নিয়মকে মেমোরাইজ করছে, মুখস্থ করছে।
তারপর অ্যান্ড ভোকাবুলারি আর শব্দভাণ্ডার শব্দকে মুখস্থ করছে, অ্যান্ড লার্জ অ্যামাউন্ট অফ ওয়ার্ক এবং তাদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের বেশি কাজ, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে ইন দেয়ার মাদার টাং, কোন ভাষায় সেগুলি দেওয়া হচ্ছে? সেগুলি দেওয়া হচ্ছে তাহাদের মাতৃভাষায়। হুইচ মেথড ইজ বিং ইউজড বাই দ্য টিচার ইনটু হিজ ল্যাঙ্গুয়েজ ক্লাস, এখানে ভাষার শ্রেণীকক্ষে শিক্ষক কোন প্রসেস বা কোন টিচিং মেথড অ্যাপ্লাই করছেন আপনাকে বলতে হবে। দেখুন অপশনগুলি কি বলছে, ডাইরেক্ট মেথড। দেখুন ডাইরেক্ট মেথডে শিক্ষক কোন ভাষায় কথা বলে থাকেন? টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলে থাকেন। টার্গেট ল্যাঙ্গুয়েজে শিশুদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা শিশুরা জিজ্ঞাসা করতে পারে। তো এখানে তো মাদার টাঙ্গে কথা বলছে, এটা হবে না, কাট করে দিলাম। তারপর অপশন 2 ন্যাচারাল অ্যাপ্রোচ। ন্যাচারাল অ্যাপ্রোচ, আপনি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করেছেন, মাতৃভাষা শিখেছেন, সেটাকে কোনো ক্লাস করে শিখেছেন? ক্লাস করে শিখেননি, ন্যাচারালি শিখে নিয়েছেন। তো এই ন্যাচারাল অ্যাপ্রোচ এখানে হবে না। অপশন 3 কি বলছে দেখুন, কমিউনিকেটিভ টিচিং। তো কমিউনিকেটিভ টিচিং কী করে করা হয়? শুধুমাত্র কথোপকথনকে মাথায় রেখে করা হয়। এখানে কথোপকথন মাথায় রেখে করানো হচ্ছে না, এখানে মাতৃভাষার উপর বিশেষ ফোকাস দেওয়া হয়েছে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথড। যখন মাতৃভাষার উপর এত গুরুত্ব দিয়ে বা মাতৃভাষায় অনুবাদ করে করে যখন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন, দেন দিস মেথড ইজ কল্ড জিটিএম আর গ্রামার ট্রান্সলেশন মেথড। কী করে? এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার অপশন 4 হলো। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 145 দেখুন, ইফ চিলড্রেন হিয়ার টু ল্যাঙ্গুয়েজেস স্পোকেন অ্যারাউন্ড দ্যাম, যদি শিশুরা নিজের চারপাশে দুটি ভাষায় কথা বলা শুনে, দিস এক্সপোজার উইল, এবং এই প্রক্রিয়া তাদেরকে কিসে সাহায্য করবে? পুট দ্য চিলড্রেন অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, এই প্রক্রিয়াকে শিশুদেরকে একটি ডিসঅ্যাডভান্টেজে ফেলে দেবে, শিশুদের লিমিটেশনে ফেলে দেবে, শিশুদের শর্টকামিং বা দোষের মধ্যে পড়ে যাবে? এটা অবশ্যই না। দুটি ভাষায় যদি আপনি কথা বলা শুনেন সবসময় আপনার চারিপাশে, তখন আপনি দুই ভাষাকে আয়ত্ত করতে পারবেন। তখন আপনার দুই ভাষা, মানে যে দুই ভাষা আপনি শ্রবণ করে আসছেন সেই দুই ভাষায় আপনি কথা বলতে পারবেন, এটা তো আপনার অ্যাডভান্টেজ। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পুট দ্য চিলড্রেন অ্যাট অ্যান অ্যাডভান্টেজ। যেহেতু এখানে শিশুরা দুই ভাষায় শুনছে, তখন তারা দুটি ভাষা আয়ত্ত করে ফেলবে। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 2। আশা করি আপনি গ্যাস করতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 146 দেখুন, এ বিগ চ্যালেঞ্জ ইন লার্নিং টু রিড ইজ ফাইন্ডিং মোটিভেশন অ্যান্ড গুড চিলড্রেন্স লিটারেচার। এখানে বলা হচ্ছে যে শিশুদেরকে পাঠদান করতে এক বিশেষ চ্যালেঞ্জের মোকাবেলার সম্মুখীন করতে হয় শিক্ষকদের, এবং সেই মোকাবেলা হলো তাদের মোটিভেশন, শিশুদের মোটিভেশন, প্রেরণা এবং ভালো শিশু সাহিত্য আমরা পাই না। টু ওভারকাম দিস চ্যালেঞ্জ, আর এই প্রত্যাহ্বান, এই চ্যালেঞ্জকে যদি আমরা ওভারকাম করতে চাই, যদি আমরা এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই, তখন আমাদের কি করতে হবে সেটা আপনাকে বলতে হবে। দেখুন অপশনগুলি কি বলছে, টিচার্স শুড মোটিভেট দ্যাম টু রিড এ বুক এভরিডে অ্যাজ হোমওয়ার্ক। শিক্ষয়িত্রীগণ শিশুদের এমন প্রেরণা দান করবেন যে তাহারা, অর্থাৎ শিশুরা যেন প্রতিদিন একটি বই পড়ে নিজের হোমওয়ার্ক হিসাবে। এভাবে আপনি যদি প্রেরণা প্রদান করার জন্য শুধুমাত্র বলে দেন শিশুদের বই পড়ার জন্য, তাহারা কি পড়বে? আপনার মনে হচ্ছে তাহারা পড়বে? মোটেই না। তো এটা রাইট প্রসেস নয়, এটাকে আমরা কাট করে দেব। অপশন 2, এনকারেজ প্যারেন্টস টু এস্টাবলিশ এ স্মল লাইব্রেরি অ্যাট হোম। শিশুদের পিতামাতা, অভিভাবককে আমরা বলবো বা উৎসাহ প্রদান করব বাড়িতে একটি ছোট লাইব্রেরি বানানোর জন্য। বাড়িতে যদি ছোট লাইব্রেরি বানিয়ে রাখা হয়, তাহলে কি শিশুদের বিকাশ হয়ে যাবে? শিশুদের যে শিশু সাহিত্যের বিকাশ হয়ে যাবে? মোটেই না, এটাও হবে না, কাট করে দিন। প্রোভাইড ইজিলি অ্যাক্সেসিবল চিলড্রেন্স লিটারেচার টু মোটিভেট অ্যান্ড জেনারেট ইন্টারেস্ট ইন রিডিং। শিশুদের মধ্যে আমাদের কি করতে হবে? উপযুক্ত বই প্রদান করতে হবে, যাহাতে শিশুরা বই পায়, সেই অ্যাক্সেসিবল যাহাতে বই হয় সেটার ব্যবস্থা করতে হবে, এবং তাদেরকে অনুপ্রেরণা দান করতে হবে যে তাহারা যেন বইয়ের প্রতি রুচিবোধ জন্মায়, বই পড়া পঠন যেন শিশুরা পছন্দ করে, সেটা আমরা প্রেরণা দান করতে পারলে এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারবো। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 147 দেখুন, টু অ্যাসেস রিডিং স্কিলস অ্যাট প্রাইমারি লেভেল আ ল্যাঙ্গুয়েজ টিচার শুড মোস্ট ইম্পর্ট্যান্টলি ফোকাস অন। প্রাইমারি স্টেজে বা প্রাথমিক পর্যায়ে যদি একজন শিক্ষক শিশুদের ভাষার দক্ষতা যাচাই করতে চান, তাহলে প্রধানত ওনাকে কি ফোকাস করতে হবে? আইডেন্টিফাইং দ্য লেটার্স অফ অ্যালফাবেট। উনি কি করবেন? শিশুরা কি অ্যালফাবেটকে চিনছে সেটা উনি আইডেন্টিফাই করবেন? এটা মোটেই না।
তারপর অপশন 2 ইউজ অফ পাংচুয়েশন মার্ক, উনি কি শুধু পাংচুয়েশন মার্ক ব্যবহার করে বুঝে যাবেন যে শিশুরা কিভাবে পাংচুয়েশন মার্ক ব্যবহার করলো কি না, পাংচুয়েশন চেক করে কি শিশুদের স্কিল বিকশিত হয়েছে কি না সেটা বোঝা যায়, সেটা বোঝা যায় না। তারপর অপশন 3 দেখুন রিডিং অ্যাট এ প্রপার স্পিড, শিশুরা যদি এক সুনির্দিষ্ট স্পিডে পড়তে পারে তখন আমরা কি বলতে পারি যে শিশুদের বিকাশ হয়েছে, এটা অবশ্যই না। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে আপনি বুঝতেই পারছেন, অপশন 4 হয়ে যাবে কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, দেখুন পঠনের সঙ্গে সঙ্গে বুঝে বুঝে পড়া সেটা প্রধান উদ্দেশ্য রিডিং হ্যাবিট বিকাশ করার। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4। 148 নম্বর কোয়েশ্চেন, এ গুড স্পিকিং অ্যাক্টিভিটি ইজ দ্য ওয়ান ডিউরিং হুইচ, একটি ভালো কথাবার্তা করার ক্রিয়া এমন ক্রিয়া যে ক্রিয়ার মধ্যে কি করা হয়, টিচার্স এক্সপ্লেইনস মোর, শিক্ষক বেশি বুঝান, শিক্ষকের বেশি বুঝালে কি শিশুদের বিকাশ হবে কথোপকথনের, না। লার্নার্স লিসেন্স মোর, শিশুরা যদি বেশি করে শুনে তখন এতে কি শিশুদের ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশ হবে, না। স্পিকিং স্কিল বিকাশ হবে, মোটেই না। লার্নার্স টক মোর, যখন শিশুদেরকে উপযুক্ত সময় দেওয়া হবে যাতে শিশুরা বেশি করে কথা বলতে পারে, নিজেদের মধ্যে কমিউনিকেশন স্কিল যদি আমরা শিশুদের মধ্যে বিকাশ করতে চাই, দেন উই হ্যাভ টু গিভ দেম অ্যাম্পল অপরচুনিটিস টু স্পিক মোর। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 3। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 149, আশা করি আপনি গ্যাস করতে পারছেন। ভিডিও আপনার কেমন লাগছে, ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো কোয়ারিজ, কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখবেন। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেসন, একটি পাঠের শুরুতে এ টিচার ডিভাইডেড দ্য ক্লাস ইন্টু গ্রুপস, একজন শিক্ষক কী করলেন, নিজের শ্রেণীকে গ্রুপে বিভক্ত করে দিলেন। অ্যান্ড আস্কড দ্যাম টু টক অ্যাবাউট অ্যান ইন্টারেস্টিং নিউজ পেপার আর্টিকেল, এবং তাদেরকে একটি খুব রুচিপূর্ণ ইন্টারেস্টিং নিউজ পেপার আর্টিকেল, খবরের কোনো এক আর্টিকেল নিয়ে আলোচনা করতে বললেন, পড়তে বললেন বা আলোচনা করতে বললেন যে নিউজ পেপারের আর্টিকেল ওরা ইতিমধ্যে পড়ে নিয়েছে। দিস টাইপ অফ স্পিকিং অ্যাক্টিভিটি ইজ ফর এনহ্যান্সিং, আর এ ধরনের যে স্পিকিং অ্যাক্টিভিটি এটা কি এনহ্যান্স করে, কিসের বিকাশ করে, অরাল ফ্লুয়েন্সি প্র্যাকটিস, কন্ট্রোলড অরাল প্র্যাকটিস, গাইডেড অরাল প্র্যাকটিস, অ্যাক্টিভ লিসেনিং। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1 অরাল ফ্লুয়েন্সি প্র্যাকটিস। এ ধরনের কথোপকথনের মাধ্যমে শিশুদের ফ্লুয়েন্সি, শিশুরা অনর্গল কথা বলা শিখেনে, শিশুরা না আটকে কথা বলা শিখেনে, দেয়ারফর দিস ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখুন 150 অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ ইজ, দেখুন হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ হলো মিনিং বেসড, তাই অপশন 1 হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ বলে যে ভাষা যদি কোনো ভাষাকে শিখতে হয়, কোনো ভাষা অর্জন করতে হয়, তখন সেই ভাষার অর্থ অবশ্যই বুঝতে হবে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন, পড়তে থাকুন। জয় হিন্দ।